আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের এক অসামান্য ব্যক্তিত্বকে নিয়ে, শওকত ওসমান। তাকে বলা হতো বাংলা সাহিত্যের বিবেক। চলুন একদম সরাসরি ঢুকে পড়া যাক তার জীবন আর তার সৃষ্টির জগতে। শওকত ওসমান নিজেকে কি বলতেন জানেন? ঝাড়ুদার গ্রন্থকার। শুনতে একটু অবাক লাগছে, তাই না? কিন্তু এর পেছনে একটা গভীর দর্শন ছিল। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন একজন লেখকের কাজ হচ্ছে তার কলমের ঝাড়ু দিয়ে সমাজের সব অন্যায়, অবিচার, সব নোংরা পরিষ্কার করা। আর এই একটা কথা, শুধু এই একটা কনসেপ্ট বুঝতে পারলে ওনার পুরো সাহিত্য জীবনের দর্শনটাই একদম পরিষ্কার হয়ে যায়। তো আমরা কিভাবে এগোবো? প্রথমেই ওনার পরিচয় আর দর্শনটা জানব, তারপর চলে যাব ওনার লেখার বিশাল জগতে, ওনার উপন্যাস, গল্প, নাটক। শেষের দিকে ওনার চিন্তা ও মনন নিয়ে আলোচনা করব আর বুঝব কেন তিনি সত্যের একটা অমর স্বর হিসেবে পরিচিত। শুরু করছি আমাদের প্রথম পর্ব দিয়ে, পরিচয় ও দর্শন। একটু দেখা যাক কে ছিলেন এই মানুষটি, কোথায় তার শুরুটা। ওনার আসল নাম কিন্তু শওকত ওসমান ছিল না, নাম ছিল শেখ আজিজুর রহমান। জন্ম পশ্চিমবঙ্গের হুগলিতে, তবে দেশভাগের পর তিনি চলে আসেন প্রথমে চট্টগ্রাম, তারপর ঢাকায়। আর এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েও তিনি যেভাবে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে মিশে গেলেন, সেটা আসলে অবাক করার মতো। আর লেখালেখির কথা যদি বলি, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ, এমন কোনো জায়গা নেই যেখানে ওনার কলম চলে। এবার আসুন ওনার সাহিত্যের সবচেয়ে শক্তিশালী জায়গায়, ওনার কথা সাহিত্যে। ওনার উপন্যাসগুলো শুধু গল্প না, এগুলো এক একটা সময়ের আয়না, সময়ের দলিল। এখানে তাকালেই দেখা যাচ্ছে ওনার কিছু মাস্টারপিস। দেখুন, জননীতে তিনি গ্রাম আর শহরের দ্বন্দ্ব দেখিয়েছেন, ঠিক, কিন্তু এর চেয়েও বড় কথা হলো তিনি দেখিয়েছেন কিভাবে আধুনিকতার চাপে আমাদের পারিবারিক বন্ধনগুলো আলগা হয়ে যাচ্ছে। তারপর কৃতদাসের হাসি, এটা তো শুধু উপন্যাস না, এটা স্বৈরাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদ, একটা রূপক। আর নেকড়ে অরণ্য বা আর্তনাদ, এই বইগুলো পড়লেই বোঝা যায় ওনাকে কেন মুক্তিযুদ্ধের কথাকার বলা হয়। ওই সময়ের নির্যাতনের কি যে বিভৎস ছবি তিনি এঁকেছেন, সেটা পড়লে গা শিউরে ওঠে। কৃতদাসের হাসি নিয়ে একটু আলাদা করে বলতেই হয়। আসল শক্তিটা কোথায় জানেন? এই বইটার রূপকে। শুধু একবার চিন্তা করুন, একজন কৃতদাস যার নিজের বলে কিছু নেই, সে খলিফার সামনে দাঁড়িয়ে মুক্তভাবে হাসছে। এই একটা ছবি দিয়ে তিনি শাসকের ওপর, স্বৈরতন্ত্রের ওপর কি অসাধারণ একটা চাবুক মেরেছেন। এটাই হলো সাহিত্যের শক্তি, আর এজন্যই বইটা ওনার শ্রেষ্ঠ কাজগুলোর একটা। উপন্যাসের পর এবার আসুন ওনার ছোট গল্প আর নাটকের জগতে। এগুলোতেও তিনি সমাজকে তুলে ধরেছেন, কিন্তু একটু অন্যভাবে। ওনার ছোট গল্পগুলো কিন্তু কোনো অংশে কম না। জুনু আপা ও অন্যান্য গল্প থেকে শুরু করে মনিব ও তাহার কুকুর বা ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, প্রত্যেকটা গল্পে তিনি সমাজের ওইসব সাধারণ মানুষদের কথা বলেছেন, যাদের কথা কেউ বলে না। তাদের জীবন সংগ্রামকে একদম কাছ থেকে দেখিয়েছেন। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। ওনার ছোট গল্প আর নাটক দুটোর অ্যাপ্রোচ কিন্তু আলাদা। একটু খেয়াল করুন, ছোট গল্পে তিনি সাধারণ মানুষের দুঃখ, কষ্ট নিয়ে লিখছেন, একটা মায়া, একটা সহানুভূতি আছে। কিন্তু নাটকে গিয়ে তিনি একদম অন্য রূপ ধরছেন, অনেক বেশি অ্যাগ্রেসিভ। সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতার মুখোশ টেনে খুলে দিচ্ছেন তীক্ষ্ণ ব্যঙ্গের মাধ্যমে। যেমন আমলার মামলা বা পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা, এই নাটকগুলো পড়লেই বোঝা যায় তিনি সামাজিক ও রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে কতটা সোচ্চার ছিলেন। কথাসাহিত্য, নাটকের বাইরেও কিন্তু শওকত ওসমানের আরেকটা বড় পরিচয় আছে। তিনি ছিলেন একজন চিন্তাবিদ। তো এবার আমরা ওনার প্রবন্ধ আর শিশু সাহিত্য নিয়ে কথা বলবো। একজন লেখকের চিন্তার পরিধি কতটা বড় হতে পারে, সেটা এখানেই আমরা বুঝতে পারব। প্রবন্ধগুলোতে ওনার মননশীলতার প্রশ্নাতীত প্রমাণ পাওয়া যায়। দেখুন, ভাব, ভাষাভাবনা বা সংস্কৃতির চড়াই উতরাই। এখানে তিনি শুধু সমাজ বা সংস্কৃতি নিয়েই কথা বলেননি, তিনি বাঙালি মুসলিম পরিচয়ের যে বিবর্তন, সেটা নিয়েও গভীর অ্যানালিসিস করেছেন। এই ধরনের কাজ ওনার প্রজ্ঞা আর দূরদৃষ্টির পরিচয় দেয়। আর ছোটদের কথাও তিনি ভোলেননি। ওনার শিশু সাহিত্যগুলো কিন্তু টিপিক্যাল গল্পের বই না। তিনি রূপকথার সাথে বিজ্ঞান, কল্পনা এবং সমাজ চেতনাকে মিশিয়ে দিয়েছেন। ওটেন সাহেবের বাংলো বা মস্কুইটো ফোনের মতো বইগুলো এর জন্য আলাদাভাবে স্মরণীয় হয়ে থাকবে। এখন আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। এখন প্রশ্ন হচ্ছে, শুধু একজন লেখক হিসেবেই কি শওকত ওসমান স্মরণীয়? না, তার চেয়েও বড় কিছু। তিনি ছিলেন সত্যের এক অবিনশ্বর কণ্ঠস্বর। ওনার নিজের এই কথাটা দিয়েই হয়তো ওনাকে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। তিনি বলছেন, কেউ ছাপুক বা না ছাপুক, আমার কাজ লিখে যাওয়া। কারণ ধ্রুব সত্য মানি সত্যের স্বর অবিনশ্বর। ভাবতে পারেন কি ধরনের আত্মবিশ্বাস থেকে এই কথা বলা যায়। তিনি পুরস্কার বা নামের জন্য লেখেননি,
তিনি লিখেছেন শুধুমাত্র সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং শেষ কথা হল, শওকত ওসমান শুধু একজন লেখক ছিলেন না, তিনি একাধারে ছিলেন একজন মুক্তিযোদ্ধা, একজন শিক্ষক, আর সবার উপরে বাংলা সাহিত্যের আপোষহীন বিবেক। ওই যে শুরুতে বলেছিলাম ঝাড়ুদার গ্রন্থকার, ওই ব্রতটা তিনি সারা জীবন পালন করে গেছেন। তিনি ওনার কলম দিয়ে আমাদের সমাজের, আমাদের বিবেকের কালি পরিষ্কার করে গেছেন। আর এই জন্যই বাংলা সাহিত্য ওনার কাছে সবসময় ঋণী থাকবে।